ঘটনা কি পাকিস্তানের পরিকল্পিত না আরএসএস বিজেপি বা এটা তো আমরা তো ইনভেস্টিগেশনের লোক নই, আমরা এটা ভালো করে বলতে পারি না একেবারে ডিটারমিনলি কি, কিন্তু আমরা পুরনো ঘটনার যদি যুক্তি দিয়ে যেটা বুঝতে পারি সেটা হলো যদি অপারেশন সিন্দুর সাকসেসফুল না হয়ে থাকে, অর্থাৎ অপারেশন সিন্দুর যদি আলটিমেটলি সেই অপারেশনে যদি পাকিস্তান যদি মানে একেবারে পরাজিত না হয়ে থাকে, তাহলে পাকিস্তান আবারও যে নতুন উদ্যম নিয়ে সে আর যে সন্ত্রাসবাদীদের নাশকতা করতেই পারে বলে কোমর ভেঙে দিয়েছে বললো না, সেটা তাহলে হয়নি। তাহলে যে কথাটা হচ্ছিল অপারেশন সিন্দুর সাকসেসফুল, সেটা যদি ভুল হয়, অর্থাৎ যদি সাকসেসফুল না হয়, তাহলে হতে পারে পাকিস্তান আবার অ্যাটাক করিয়েছে। আর যদি উল্টোটা হয়, অপারেশন সিন্দুর সত্যি সাকসেসফুল, কোমর ভেঙে দেওয়া হয়েছে, তাহলে বিজেপি তাহলে এই অ্যাটাকটা পাকিস্তান করায়নি, নিজেরাই করেছে। এই অ্যাটাকটা কে করেছে তাহলে? ভারতের দিল্লিতে একটি ভয়াবহ হামলা হয়েছে, সেই হামলা কারা করেছে এক ভারতীয় সাংবাদিক আলোচনা করেছেন এবং কিছু ইনপুটের সূত্র তিনি দিয়েছেন, যেখান থেকে স্পষ্ট হবে যে আসলে নরেন্দ্র মোদী আরএসএস এর সন্ত্রাসীরাই এই হত্যাকাণ্ড বা হামলা ঘটিয়েছে শুধুমাত্র পাকিস্তান এবং ভারতে থাকা মুসলমানদের উপর দায় চাপানোর জন্য। আমরা এই ভারতীয় সাংবাদিকের আলোচনা শুনলে বিষয়টি আরো ক্লিয়ার হবো। প্রথমত ভোট চুরি নিয়ে রাহুল গান্ধী একের পর এক যে ধরনের তথ্য, হাইড্রোজেন বোম, লাস্ট হাইড্রোজেন বোম, তার আগে বিভিন্ন তথ্য করেছেন, এবং এটা নিয়ে নির্বাচন কমিশন বা বিজেপির কিছু বলার নেই, মুখ বন্ধ করে দিয়েছে। মানে কি কাউন্টার দেবে, একদম সত্যিটা তুলে ধরেছে। তো এই বিষয়টাতে দৃষ্টি ঘোরানোর জন্য নির্বাচন তোমার কি জানো বিহারে নির্বাচন চলছে, এটা নিয়ে দৃষ্টি ঘোরানো, মানুষের মধ্যে দেশত্ববোধ, একটা অন্ধভক্তি জাগানোর চেষ্টা। তো দিল্লিতে এই কাণ্ডটা সবারই, এই দিল্লি ঘটনায় কার লাভ, মানে আমি আপনাদের একটা সূত্র বলেছিলাম, যে ঘটনায় আর্থিক, সামাজিক, রাজনৈতিক লাভ যে দলটির বেশি হয় সেই হচ্ছে মূল ষড়যন্ত্রকারী। মানে এটা আমি বহুবার বলেছি, মানে যে ঘটনা, কোন একটা ঘটনা ঘটেছে যার তৎক্ষণাৎ কোন রকম তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না, অনেকটা তিলকে তাল বানিয়ে গদি মিডিয়া প্রচার করে, সেগুলো ছেড়ে দিন, কিন্তু সেটাকে নিয়ে এত বেশি জল ঘোলা হয় এবং মানুষের মধ্যে একটা মিথ্যা দেশভক্তি। মিথ্যা দেশভক্তি কি জিনিস, এটা নিয়ে আলাদা চ্যাপ্টার আমার আছে, অনেক ভিডিও আছে, যদি মনে হয় সেগুলো আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা উত্তর দেব। মিথ্যা দেশভক্তি, মিথ্যা দেশভক্তির জিগির তোলা এবং মানুষকে নিজের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার চেষ্টা বিজেপি জন্মগতভাবে করে যাচ্ছে। মানে যবে থেকে বিজেপি 80-র দশকে জন্ম হয়েছে, 80-তে, তখন থেকে তারা করে যাচ্ছে। এরা দেশের কোনো পুজোয় কাজে কিচ্ছু লাগে না। এদের যে মা বাপ অর্থাৎ আরএসএস ব্রিটিশের হয়ে দালালি করতো, বিপ্লবীদের ধরিয়ে দিত, ইভেন নেতাজিকে বন্ধু হত্যা করার জন্য আরএসএস এর এই বানর বাহিনী চলে গেছিল সেই মায়ানমার পর্যন্ত, নেতাজিকে হত্যা করবে কেন, সে ব্রিটিশকে তাড়াতে চাইছে। ফলে এরকম একটা নির্লজ্জ, বেহায়া, বিশ্বাসঘাতক, গাদ্দার মির্জাফর, বিজেপি আরএসএস কে যারা বিশ্বাস করে বা সমর্থন করে, তারা সবই হচ্ছে, তারা মানুষ নয়, তারা মানুষ নয়, তারা হচ্ছে বরাহ নন্দন, অর্থাৎ শুয়োরের ছোট ছোট বাচ্চা। তো সেই বিজেপি আরএসএস যারা করে তাদেরকে আমি মানুষই মনে করি না। দেশভক্তি তো ছেড়ে দাও, কারণ এদের রক্তে আছে বেইমানি, সেই বিপ্লবীদের সাথে, দেশের সাথে, সমাজের সাথে, দেশের সার্বভৌমত্বের সাথে। এখনো পর্যন্ত বিগত কয়েক বছরে আপনারা একটু গুগল করে দেখুন, যতজন আইএসআই চর, ইন্ডিয়ান চর ধরা পড়েছে, তার মধ্যে আরডিও আমাদের পরমাণু গবেষণা কেন্দ্র, ডিআরডিও বলে, ডিআরডিও এর একজন সায়েন্টিস্ট থেকে শুরু করে, হিন্দু সব শুরু করে একদম পাতি বিজেপির আরএসএস এর নেতাকর্মী পর্যন্ত পাকিস্তানি চর হিসাবে, আইএসআই চর হিসাবে, জঙ্গিদের ইনফরমার হিসেবে ব্যবহার। গত 3 দিন আগে উত্তরবঙ্গে, সম্ভবত উত্তরবঙ্গে যে সেনা ছাউনি আছে সেখানে একজন কাজের জন্য ঢুকেছিল, কি হালদার একজন নাম, অর্থাৎ পুরো বিজেপি আরএসএস যে পুরোপুরি পাকিস্তানিদের হয়ে কাজ করছে ভারতবর্ষে। পাকিস্তান একদম শোনো, পাকিস্তান কি চাইছে, ভারতের মধ্যে একটা অস্থিরতা তৈরি হোক, আর বিজেপি সেই জিনিসটা করছে, এক্সিকিউট করছে, অর্থাৎ পাকিস্তানের ইচ্ছা যা চাইছে সেই জিনিসটা ভারতবর্ষে বিজেপি আরএসএস
এক্সিকিউট করছে। ওরা চাইছে যাতে হিন্দু মুসলিম দাঙ্গা হোক ভারতবর্ষে, সেটা বিজেপি করে। সকাল বিকাল গদি মিডিয়া বিজেপি RSS হিন্দু মুসলিম নিয়ে ভরকাও ভাষণ দেয়। রবিশ কুমার আজকে একটা এপিসোড করেছে, সেখানে খুব সুন্দর কিছু প্রশ্ন তুলেছে। বলছে গত 12 ঘন্টায়, মানে এখন 24 ঘন্টা হয়ে গেছে, গত 24 ঘন্টায় এখনো পর্যন্ত তদন্তকারী অফিসাররা স্পেসিফিকলি গদি মিডিয়া যে RDX এর গল্প শোনাচ্ছিল, এটাকে এখনো কনফার্ম করেনি। না, প্রেস কনফারেন্স করে, আমার কাছে আছে, প্রেস কনফারেন্স করে তদন্তকারী যে কমিশনার ছিলেন তিনি একটা প্রেস কনফারেন্স করেছেন। প্রেস কনফারেন্সটা আমার কাছে আছে। সেই প্রেস কনফারেন্সে তিনি বলছেন কোনো RDX এর কোনো গল্প নেই, অ্যামোনিয়াম নাইট্রেট, এর মানে RDX নেই, এটা অলরেডি কনফার্ম। এবং অ্যামোনিয়াম নাইট্রেট অ্যাকচুয়ালি এটা বলছে অ্যামোনিয়াম নাইট্রেট, কিন্তু অ্যাকচুয়ালি ওখানে যেটা ঘটেছে বা ওখানকার প্রত্যক্ষদর্শী, আমি বহু ভিডিও দেখেছি আজকে, ওরা বলছে CNG সিলিন্ডার, অর্থাৎ এখন নতুন ধরনের যে CNG গ্যাস বা LPG গ্যাস ব্যবহার করে গাড়িগুলো, সেই সিলিন্ডার ফাটলে যেমন হয় ঠিক সেটাই ঘটেছে। RDX বিস্ফোরণের ক্ষেত্রে যেটা হয় তার ব্যাপ্তিটা অনেক বেশি হয়, কিন্তু এক্ষেত্রে ভিড় জায়গা ছিল, বিস্ফোরণ হয়েছে, মাত্র 13 জন, এখন অব্দি 12-13 জন মারা গেছে। বিষয়টা হচ্ছে যদি RDX হতো তাহলে বিস্ফোরণে কয়েকশো লোকের মৃত্যুর খবর হতো। অর্থাৎ এই ঘটনা খুব পরিকল্পিত বা কোনো কাজ নেই লোকটার, লাইভের সময় ফোন করে। তো এই যে RDX গল্প যেগুলো হচ্ছে, দীপক দা ভাই আপনার সারু ভাই কেন সঙ্গে বসান? সারু ভাইটা কে, কেন সঙ্গে বসান? ও, সারু ভাইকে বলবো, সারু ভাই নয়, এটা বিষয়টা হচ্ছে ইনি অধ্যাপক সৈকত ভট্টাচার্য, ইন্টারন্যাশনাল রিলেশন এবং ইকোনমিক্স নিয়ে অধ্যাপনা করেন, PhD করেছে, ডক্টরেট করেছে। তো যাই হোক, তো ইন্টারন্যাশনাল ইস্যুগুলো নিয়ে বলার সময় ও বলবে, মাঝে মাঝে একটু পাশে থাকলে আমি কি হয় কিছু বলতে গেলে মাঝে মাঝে ছোট ছোট ইনফরমেশন গুলো দেয় যেগুলো আমার বলতে সুবিধা। তো এই যে তোমার কি মনে হয়, এই যে ঘটনা কি পাকিস্তানের পরিকল্পিত না RSS বিজেপি? বা এটা তো আমরা তো ইনভেস্টিগেশনের লোক নই, আমরা এটা ভালো করে বলতে পারি না একেবারে ডিটারমিনলি কি, কিন্তু আমরা পুরনো ঘটনার যদি যুক্তি দিয়ে যেটা বুঝতে পারি সেটা হলো, যদি অপারেশন সিন্দুর সাকসেসফুল না হয়ে থাকে, অর্থাৎ অপারেশন সিন্দুর যদি আলটিমেটলি সেই অপারেশনে যদি পাকিস্তান যদি মানে একেবারে পরাজিত না হয়ে থাকে, তাহলে পাকিস্তান আবারও যে নতুন উদ্যম নিয়ে সে আর যে সন্ত্রাসবাদীদের নাশকতা করতেই পারে। বলে কোমর ভেঙে দিয়েছে বললো না, সেটা তাহলে হয়নি। তাহলে যে কথাটা হচ্ছিল অপারেশন সিন্দুর সাকসেসফুল, সেটা যদি ভুল হয়, অর্থাৎ যদি সাকসেসফুল না হয়, তাহলে হতে পারে পাকিস্তান আবার অ্যাটাক করিয়েছে। আর যদি উল্টোটা হয়, অপারেশন সিন্দুর সত্যি সাকসেসফুল, কোমর ভেঙে দেওয়া হয়েছে, তাহলে বিজেপি, তাহলে এই অ্যাটাকটা পাকিস্তান করায়নি, নিজেরাই করেছে। এই অ্যাটাকটা কে করেছে তাহলে সেটা প্রশ্ন। তাহলে কে সবচেয়ে বেশি লাভবান হওয়ার কথা অ্যাটাকের মধ্য দিয়ে? এখানে অনিবার্যভাবে এসে যাচ্ছে যে মোদি শাহ নিজে থেকেই নির্বাচনটা জিতবে বলে করেছে কিনা। অর্থাৎ এই দুটোই হতে পারে, হয় অপারেশন সিন্দুরটা একেবারে যেহেতু ফেলিওর হয়েছে পাকিস্তান আবার অ্যাটাক করার মতো সাহস দেখাচ্ছে, অথবা অপারেশন সিন্দুর সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এবং মানে এটা একটা হতে পারে, অপারেশন সিন্দুর ব্যর্থ হয়েছে এবং পাকিস্তান আবারও অ্যাটাক করলো। এবং আরেকটা যেটা হতে পারে, অপারেশন সিন্দুর সাকসেসফুল, পাকিস্তান কখনোই আর অ্যাটাক করার সাহস করেনি, এই অ্যাটাকটা বিজেপির ধামাধরা লোকরাই করেছে অথবা অন্য কেউ। আমি কয়েকটা ঘটনা বলি যে ঘটনার সঙ্গে বিজেপি RSS এর যোগ দেখা দিয়েছিল। আমি কতগুলো ঘটনা আছে, প্রায় 24 থেকে 25টা ঘটনা, বড় বড় ঘটনা। তার মধ্যে উড়ি হামলা, ঠিক আছে, দৃষ্টি ঘোরানোর জন্য, মানে একটা সেনা ছাউনিতে পাকিস্তানি জঙ্গিদেরকে দিয়ে বিজেপি হামলা করিয়ে দেশের মধ্যে মিথ্যা দেশভক্তি জাগানো, উড়ি হামলা বিজেপি RSS এর করা। কার্গিল যুদ্ধ, ওটার পেছনেও বিজেপি RSS এর ষড়যন্ত্র পাওয়া গেছে। অমরনাথ হামলা, পাঠানকোট হামলা, পার্লামেন্ট হামলা, প্রতিটির ক্ষেত্রে RSS এর স্লিপার সেলের লোক পাওয়া গেছে। ইভেন পুলওয়ামার কেসে DSP বীরেন্দর সিং তার পাওয়া গেছে, গুজরাটের নাম্বারওয়ালা গাড়ি পাওয়া গেছে, সেই তদন্ত বিজেপি আটকে রেখে দিয়েছে। অঙ্করধাম হামলা, ভারতবর্ষে যত জঙ্গি হামলা হয়েছে তাদের স্লিপার সেল হিসাবে RSS বিজেপি
যোগাযোগ পাওয়া গেছে। অর্থাৎ এরা মানুষের সুস্থ স্বাভাবিক জীবনযাত্রা বা স্বাভাবিক গণতন্ত্র, মানুষ সম্প্রীতির বেঁচে থাকুক, এই জিনিসটা চায় না। এরা চায় সব সময় দাঙ্গা হাঙ্গামা যুদ্ধ লেগে থাকুক, মানুষের মধ্যে ঘৃণা বিদ্বেষ। এবং একদমই মানে আরো কি একজন কমেন্ট করেছে, আরো তোদের রাজনীতি কথাবার্তা। প্রথম হচ্ছে গোমূত্র গোবরখোরদের রাজনীতি সম্পর্কে আমি যেটা বলবো তুমি চিন্তা করো, তুমি একটু মাথা আমি কয়েকটা রিপোর্ট দিই, ঠিক আছে? লালকেল্লা বোমা বিস্ফোরণ, অসমে বাঙালি নিধন, গুরুদাসপুর হামলা 2015, পামশের হামলা 2016, কোকরাঝাড় হামলা 2016, নাগরোটা আর্মি বেস হামলা 2016, ভোপাল উজ্জয়ন ট্রেন বিস্ফোরণ 2017, অমরনাথ যাত্রা হামলা 2017, পুলওয়ামা দ্বিতীয় হামলা 2019, সুকমা হামলা 2021, রাজৌরি হামলা 2023, বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণ 2024, পেহেলগাম হামলা 2025, লালকেল্লা বিস্ফোরণ 2025। বিষয়টা হচ্ছে যে এখানে একটা জিনিস আপনাদের বলি, একজন আমাদের বন্ধু আর কি, সে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেন এবং বিশেষ করে ইন্টারন্যাশনাল বা টেরোরিস্ট অর্গানাইজেশনদের গতিবিধি ইত্যাদি নিয়ে কাজ করেন। তো তার ব্যক্তিগত মতামত বলে ফেসবুকে পোস্ট করেছিলেন, ঠিক আছে? এখানে পোস্টে তিনি লিখেছেন, আমি পোস্টটা পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এর পিছনে কি রয়েছে। এখনো পর্যন্ত লাস্ট আপডেট কি আছে দিল্লির ঘটনা নিয়ে সেটা সে পোস্ট করেছে। এর নাম হচ্ছে অর্কপ্রতিম শাহ। তো বন্ধু পোস্ট করেছেন ফেসবুকে, আমি জাস্ট কপি করলাম। সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। দিল্লির লালকেল্লা বোমা বিস্ফোরণ একটি কাশ্মীরি সন্ত্রাসবাদী নাশকতা, কোনো রকম দুর্ঘটনা নয়। এটা ব্যক্তিগত মতামত দিচ্ছে, কিন্তু টুইস্ট আছে এর মধ্যে। যাই হোক, পরে আমি পড়ছি। লালকেল্লা ভারতের স্বাধীনতা, ভারমত্ব, ক্ষমতা, সার্বভৌম ক্ষমতার প্রতীক, তাই ওটাকেই চ্যালেঞ্জ জানিয়েছে টেররিস্টরা। একটা সোজা বার্তা দিতে, আমার তোমার দেশের সার্বভৌমত্বে আঘাত দিলাম। কোনো রকম আরডিএক্স বা বিস্ফোরক ব্যবহার করা হয়নি, সিএনজিকেই বিস্ফোরক হিসেবে ব্যবহার করা হয়েছে, কারণ ওই জায়গায় ওই সময় এত গাড়ি আরডিএক্স বিস্ফোরণ হলে বহু হতাহত হতো। এটা আমি প্রথমেই বলেছিলাম। দুদিন আগে জেকে পুলিশ, জম্মু কাশ্মীর পুলিশের লিড থেকে জঙ্গিদের একটা মডিউল ফরিদাবাদ থেকে এক্সপোজ করা হয় আরডিএক্স উদ্ধার করে। বাকি মডিউল প্ল্যান বি এক্সিকিউট করে হোম মিনিস্ট্রি ও দিল্লি পুলিশ সম্পূর্ণ ব্যর্থ। ওদের আইডিয়া ছিল না দিল্লি অপারেশন সম্পর্কে। জম্মু কাশ্মীর পুলিশের লিড থাকা সত্ত্বেও পুরো অপারেশন বানচাল করতে সম্পূর্ণ ব্যর্থ হয় দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ ভারতের সবচেয়ে অপদার্থ পুলিশ ফোর্স। দিল্লি পুলিশ ডিসব্যান্ড করে দেওয়া হোক, আর হয় দিল্লি সুরক্ষার দায়িত্বে আর্মিকে দেওয়া হোক বা উত্তরপ্রদেশ বা হরিয়ানা পুলিশের হাতে দেওয়া হোক। এনআইএ পুরো তদন্ত করে আসল সত্য সামনে আনবে, বাকি মডিউল ও খতম করবে। এনআইএর উপর আস্থা আছে। লালকেল্লা সিকিউর এবং প্রোটেক্ট না করতে পারা দিল্লি পুলিশের কাছে চরম লজ্জা, ন্যাশনাল সেম। ডিজিপি সহ অফিসারদের ক্লোজ করা উচিত। এনআইকে দয়া করে এনআইয়ের কাজ করতে দিন। কাউন্টার টেররিজম এজেন্সি ওটা এই কাজ করতে ট্রেন। বিজেপির দাদন নেওয়া বিচারপতিরা দয়া করে বিজেপি রাজ্যে যত্রতত্র বিজেপির বায়না মেটাতে, ছাগল চুরি গরু চুরি সামলাতে এনআইএকে তদন্ত দেওয়া বন্ধ করুন। মানে পশ্চিমবাংলায় কোনো ঘটনা ঘটলে আর কি, ছাগল চুরি হলে এনআইকে ডেকে নিয়ে আসে শুভেন্দু অধিকারী, তো সেটা নিয়ে বলেছে। এনআইকে নিয়ে বিজেপির লেটেলগিরি করলে এই আটকানো যাবে না, এনআইকে নিজের মতো কাজ করতে দিন। লালকেল্লার আঘাত, অমিত শাহ ব্যর্থতা, আত্মসম্মান মেরুদণ্ড থাকলে ওনার স্বরাষ্ট্র মন্ত্রক ঢোকা উচিত না, অর্থাৎ পদত্যাগ দাবি করছে। আচ্ছা, এত বড় একটা ঘটনা ঘটেছে, গদি মিডিয়া এত বাড়িয়ে চড়িয়ে করছে, এটা কংগ্রেস আমলে ঘটলে অলরেডি স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি হতো, মনমোহন সিং এর দাবি হতো। যদি এটা পাকিস্তান করে থাকে, পাকিস্তানের, তাহলে কি আরেকবার কি পাকিস্তানকে অ্যাটাক করবে বিজেপি সরকার? না, ওই তো আমাদের রাজনাথ সিং বলেছে তো কদিন আগে, অপারেশন সিঁদুর এখন শেষ হয়নি, এটা পোস্টপন্ড হয়েছে,
আমরা আবার না, শুরু করব। তাহলে কি এটা করতে পারবে? কারণ এখন আমরা জানি চীন আর আমেরিকা দুজনেই পাকিস্তানের ফেভারিট। আমার ভারতবর্ষে সেনাবাহিনীর প্রতি পূর্ণ আস্থা আছে, কারণ ভারতবর্ষে এর আগে তিনটে যুদ্ধ করেছে এবং চীন এমনকি পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছিল। মানে সেই 47 থেকে শুরু করে লাস্ট 71-এর যুদ্ধ, মাঝখানে মানে চীনের সঙ্গে 65-তে। তো এই যুদ্ধে কিন্তু একদম ভারতের আর্মি নিয়ে কোনো কনফিউশন নেই আমাদের। কিন্তু যারা দেশ চালাচ্ছে, রাষ্ট্র চালাচ্ছে, সেই দলটির নোংরামি চরম পর্যায়ে। এরা যখনই বিপদে পড়ে তখনই এদের পেটোয়া। জৈসি মোহাম্মদ RSS এর বন্ধু, কিন্তু আপনাদের হয়তো অনেকে জানেন না, জৈসি মোহাম্মদ হচ্ছে সেই কান্দাহার বিমান দুর্ঘটনা ওই অপহরণ নিয়ে তখন থেকে RSS সাথে খুব ভালো বন্ধুত্ব। জৈসি মোহাম্মদের সাথে RSS বিজেপি নেতাদের লিঙ্ক, পরবর্তীকালে বহু বিজেপি RSS নেতা গ্রেপ্তার হয়েছে। একটু গুগল করুন আপনারা, তখন সংবাদের শিরোনাম, আমাদের বানানো গল্প না, আমরা একটা কথা মিথ্যা কথা বলছি না। একটু গুগল করে দেখুন যে জৈসি মোহাম্মদের সঙ্গে RSS বিজেপির লিঙ্ক বলে সার্চ করুন গুগলে, দেখুন প্রচুর বিজেপি টপ নেতাদের সাথে তাদের ধরা পড়েছে উইথ প্রুফ। ফলে এসআর অনেক পরে হবে, এটা কি লিখেছে, এসআর পোস্টপোন করা হোক 2 ইয়ারের জন্য। যাই হোক, এসআইআর পোস্টপোন না, এসআইআর প্রসেসটাই তো ভুল। 2001-এর ভোট, বিধানসভা ভোটের পরে 2002-এ 2001-এর ভোটার লিস্ট অনুযায়ী ওটা ঝাড়াই বাছাই হয়েছিল যে ফেক ভোটার আছে কিনা ইত্যাদি। এবারে 2025-এর ঝাড়াই বাছাই চলছে 2002-এর লিস্ট অনুযায়ী। কেন ভাই? 2002 থেকে আজকে 25 পর্যন্ত তো বহু ভোটার হয়ে গেল, প্রচুর ভোটার হয়েছে, অনেকগুলো ইলেকশন। কি করে সম্ভব হবে এটা? তাহলে তো 2024-এ যারা আমরা লোকসভা ভোট দিয়েছি, তাহলে সেই লিস্ট অনুযায়ী তো ঝাড়াই বাছাই করা উচিত ছিল, এটাই তো নিয়ম। কিন্তু 2002 কেন বিজেপি 2002-কে এত জোর দিচ্ছে? তার পেছনে অনেক রহস্য আছে। কারণ 2003 সালে CAA 2003 অর্থাৎ NRC আইন পাশ করেছিল অটল বিহারী বাজপেয়ীর সময়। সেই আইনকে সব দল সমর্থন করেছিল। তখন বুঝতে পারিনি যে এটা আগামী দিনে বাঙালির পেছনে আঁচলা বাঁশ হয়ে ঢুকবে, এটা অনেকে টের পায়নি। আর হিন্দি বেল্ট তো জানে বাঙালি দুচ্ছনে যাক, কিছু যায় আসে না। তো বিষয়টা হচ্ছে যে পশ্চিম বাংলায় এই যে দিল্লিতে ঘটনা ঘটেছে, দিল্লিতে এখন কোন রকম এই গল্প হচ্ছে, মানে মিডিয়াতে গদি মিডিয়া গল্প চলছে, কিন্তু এই ঘটনা কলকাতায় ঘটলে এতক্ষণ মানে গল্পের গরু একদম সোজা পাকিস্তান, বাংলাদেশ সব জায়গায় ছড়িয়ে যেত। ঠিক আছে, এবং পশ্চিমবাংলার বিভিন্ন মুসলিম গণসংগঠনের লিডারদের এতক্ষণ পর্যন্ত জেলে ঢুকিয়ে দিত। ঠিক আছে, যেহেতু ঘটনা দিল্লি অর্থাৎ রাজধানী, অর্থাৎ অমিত শাহর ব্যর্থতা, মোদির ব্যর্থতা, এটা অন্য কোনো সময় হলে এটা পদত্যাগ, মানে যে কোনো ভদ্র সরকার হলে নিজেকে সরিয়ে নিত, ভাই আমি ব্যর্থ হয়েছি, আমার ডিপার্টমেন্ট ব্যর্থ হচ্ছে, একবার না। পুলওয়ামা, পেহেলগাম, এই যে মানে কন্টিনিউ এই নিয়ে 2014 থেকে এখনো পর্যন্ত প্রায় 15টির বেশি বড় বড় হামলা হয়েছে। গত 10 বছরে প্রায় 15টির বেশি বড় হামলা, ছোট হামলা তো মিলিয়ে 100-র উপরে হবে, 15টির বেশি বড় বড় হামলা হয়েছে। সেনা ছাউনিতে জঙ্গিদের হামলা হয়েছে 10 থেকে 15টা, তার মধ্যে সব থেকে বড় বড় 3-4টে, আমি সেটা বাদ দিচ্ছি। তারপরেও অন্যান্য অঙ্করদাম থেকে শুরু করে বহু, কিন্তু এই নোংরামিটা বিজেপি RSS করছে এবং নিজের দায়টা বিরোধীদের উপর। এটা তো আমি মানে সব থেকে লজ্জা লাগবে যদি কালকে অমিত শাহ, মানে অবাক হব না যে কালকে যদি অমিত শাহ বা নরেন্দ্র মোদী বলে মিডিয়াতে যে এর পেছনে এর জন্য নেহেরু দায়ী, বলতেই পারে। মানে এতটা নির্লজ্জ, মানে এতটা মূর্খ আমি ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রীকে দেখিনি। আমি প্রধানমন্ত্রীকে আমি এরকম মানে এত মূর্খ প্রধানমন্ত্রী পৃথিবীর কোন দেশে আছে কিনা সন্দেহ, ছিল বা আছে বা ভবিষ্যতে থাকবে আমি ভাবতেই পারি না। ঘটনা ঘটেছে গতকাল, উনি কি করলেন, ঘটনা ঘটার পরে চলে গেলেন ভুটানে, সেখানে গিয়ে দাঁত কেলিয়ে ফটো তুলছেন, লোকে ক্যান্সেল করে। তাই দেশের আভ্যন্তরীণ যখন একটা বিপদ এসছে তখন যত ইমার্জেন্সি থাক প্রধানমন্ত্রী সেই সমস্ত সফর বাতিল করে দেশে থাকে। তো উনি চলে গেলেন ভুটানে, গিয়ে দাঁত কেলিয়ে ফটো সেশন করছেন। মানে এতটা নোংরা মানসিকতা আমি বুঝি না। ঠিক আছে,
হ্যাঁ, একটা প্রশ্ন কে যেন করছিলেন এই মাত্র খানিকক্ষণ আগে। 26-এ বিজেপির পেলে ফিরে না যাওয়ার সময় পশ্চিমবঙ্গ কবজে, কি কমেন্ট করছে বাবা, ভুলভাল। একটু আগে শ্রমিক লাহিড়ী মিটিং করে বলে গেল এই বিস্ফোরণ বিজেপি আর তৃণমূলের মিলিত চক্রান্ত। ওইখানে তৃণমূল কংগ্রেস কোথা থেকে? কে শ্রমিক লাহিড়ী? ওই যে সিপিএম এর শ্রমিক লাহিড়ী, ওটা ঠিক আছে, ওদের তো গাঁজা এক্সপায়ার হয়ে যাওয়া পুরনো সেই 34 বছর আগেকার গাঁজা গুলো পড়ে আছে আলিবর্দি স্ট্রিটে, সেই এক্সপায়ার হয়ে যাওয়া গাঁজা খেলে এরকম ধরনের কথা। বেশি দেখা যাচ্ছে ঝাঁকুনি, বড় বড় ঘটনা হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ওনার কাছে তো ব্যাপারটা হচ্ছে ভিখারিকে যদি আপনি এখন ফুল এসি এবং নাদুস নুদুস খাবার, খুব সুন্দর সুন্দর পোশাক, বর্ডার মানে ভালো বডিগার্ড, বুলেট প্রুফ গাড়ি, দেশ বিদেশে ফ্রিতে ঘোরাচ্ছেন জনগণের টাকায়, এরকম হারামের জিন্দেগি তো প্রত্যেকেরই খুব খুশি হবে। মানে আপনি রাতারাতি বড়লোক হয়ে গেলেন, মানে ভিখারি, রাস্তায় ভিক্ষা করতেন সেখান থেকে বড়লোক হয়ে গেছে। তো আপনি নিজেই পাগল হয়ে যাবেন যে আপনি কি করবেন, আপনি কি করবেন। মানে আপনি তো মানে কি বলবো, একটা সময় সকালে মানে পায়খানা করার পর ছুচিয়ে দেওয়ার জন্য, মানে পিছন ধুয়ে দেওয়ার জন্য লোক থাকে, তারপরে ভালো করে মেকআপ ফেকআপ করিয়ে দেওয়ার জন্য লোক আছে, তারপরে উনি বেরোন ক্যামেরার সামনে একদম। হ্যাঁ, আবার মিডিয়াতে দেখি প্রশ্ন করে যে এত গ্লো কি করে হয়। আরে এটা আলোচ্য বিষয়। এমনি দেখতে একটা মুখটা, মানে আমি বললাম না বাজে লাগবে, দেশের প্রধানমন্ত্রী তো যতই হোক। দাদা অনেস্টলি নিউজ করে ওই জন্য থ্যাংকস। আরেকজন লিখেছেন পাঠানকোট, উড়ি, গালওয়ান, পুলামা ইত্যাদি। হ্যাঁ বলছি তো, একের পর এক সেনাবাহিনী। আমি বলছি বিজেপি ক্ষমতা আসার পর বিগত 11 বছরে সব থেকে মানে কংগ্রেস আমলে যেটুকু সেনা ছাউনিতে জঙ্গি হামলা ইত্যাদি হয়েছে, তার থেকে 173 না 73 না এরকম কত % ইনক্রিজ হয়েছে জঙ্গি হামলা, সেনা মৃত্যু। মানে আগের থেকে পার্সেন্টেজ অনেক বেশি বেড়েছে সেনাবাহিনী মৃত্যু। আপনার ঘরের লোক, কোনো নেতা মন্ত্রীর ঘরের ছেলেমেয়েরা আর্মিতে যায় না, তারা বিসিসিআই চেয়ারম্যান হয়, অমিত শাহ, জয় শাহ, যে ব্যাট ধরতে পারে না। আপনার আমার ছেলেরা দাঙ্গা করতে যায় লাঠি হাতে, তরবারি হাতে নিয়ে রাস্তায়, আর নেতা মন্ত্রী ছেলেরা বিদেশে পড়াশোনা করে, অক্সফোর্ড, এখানে ওখানে, তাই না? ঠিক আছে, ফলে আপনি যত গণ্যমুখ্য থাকবেন। তুমি বন্ধু কালা পাখি, বঙ্গ টিভি লাইভ, আমার করেছে, ডুপ্লিকেট নাম ব্যবহার করেছে। দীপকদা কমেন্টটা নিন। কি কমেন্ট ভাই? ব্লেস বুদ্ধ কি লিখেছে ভাই? এইটা হচ্ছে সমস্যা। হ্যাঁ লিখেছে, বাংলার উত্তর ভারতের নাম্বার প্লেটের গাড়ি এড়িয়ে চলুন, আজকেরও আগের সব অ্যাটাক হরিয়ানা, গুজরাট, বিহার, ওখানকার গাড়ি, তাই সাবধান, ফাঁসিয়ে দিতে পারে। একদম একটা দারুণ কমেন্ট করেছে। এখনো পর্যন্ত পুলওয়ামার ঘটনা থেকে শুরু করে আজকে দিল্লির ঘটনা, প্রত্যেকটাই কিন্তু বিহার, উত্তরপ্রদেশ, গুজরাট, হরিয়ানার নাম্বার, রাজস্থানের নাম্বার। অর্থাৎ এটা যে বিজেপি আরএসএস স্ট্রং এবং জঙ্গি ঘাঁটি, ওদের আরএসএস এর জঙ্গি ঘাঁটি, যেখানে মনু মানেসার বলে যে হলো না আমাদের হরিয়ানাতে, যেদিনকে সেখানে AK-47 নিয়ে রীতিমতো মুসলিম এলাকায় গুলি চালাচ্ছে। আমরা এর আগে দাঙ্গার সময় দেখেছিলাম। গরিব মা কে বেটে দেশ বদলনে চালা থা, বাট দেশ বেচ দিয়া। একদম। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি, বসন্তকালে তোমায়। কি আছে 26-এ ভোটার? 26-এ ভোটার কি কমেন্ট করছেন? কোথায় দেখলো? এইটা দাদা, 26-এ ভোটের সময় বিজেপি কত মানুষ মেরে দিবে আর মুসলিমদের উপর চাপিয়ে দেবে। পশ্চিমবাংলায় করতে গেলে গাঁড় ভেঙে দেবে পাবলিক। ঠিক আছে, অনেক নোংরামি করেছে। আর মতুয়াদের যেভাবে শেষ করছে, মতুয়ারা এবার তো মোটামুটি 9 তারিখে 8ই ডিসেম্বর মানে খসড়া রিপোর্ট বেরোবে এসআইআর এর, এরপরেই শুরু হয়ে যাবে। তারপর থেকে শুরু হয়ে যাবে। আমি আজকে ঠাকুরনগরে গেছিলাম, এটা নিয়ে কালকে রিপোর্ট দেবো, এটা লাইভও করেছি। এটা নিয়ে ওখানকার মানুষের মানসিকতা, ওখানে প্রায় দেখলাম শান্তনু ঠাকুরের নেতৃত্বে
একদিকে অনশন চলছে মমতা বালা ঠাকুরের বাড়ির সামনে, উল্টো দিকে শান্তনু ঠাকুরের নেতৃত্বে ওখানে না হলে 15-20টা সিএ ক্যাম্প ফর্ম ফিল আপের কাজ চলছে। মানে মানুষ এখানে নিজের স্বেচ্ছায় লিখে দিচ্ছে আমি বাংলাদেশি, মুচলেখা, নিজের আছলা বাস নিজের পেছনে নিচ্ছে মতুয়ারা, এমন উদ্গান্ডু জাতি। শফিকুল দাস বিহারের এক্সিট পোল নিয়ে খুব নাচানাচি করছে, আপনার কাছে কোনো খবর আছে? না, এক্সিট পোল অনেক খবর দেয়, ওটা কোনো ম্যাটার। আমি বিহার নিয়ে কোনো রকম এখনো পর্যন্ত খবরই দেখছি না, একদম ইচ্ছাকৃত ভাবে। কোনো খবর এলে আমি সঙ্গে সঙ্গে স্ক্রিপ্ট করে দিই, আমি কোনো খবরই দেখি না। কারণ আমার বাঙালির নাগরিকত্ব অস্তিত্ব নিয়ে যখন সংকটে ফেলেছে এসআইআরে, সেখানে আমার অন্য রাজ্যের খবর নিয়ে কিচ্ছু আসে না। কারণ হিন্দি বলয়ের সাথে বাঙালির কোনো সম্পর্ক নেই। এই হিন্দুস্তান বলে, ভারত পশ্চিমবাংলা কিন্তু হিন্দুস্তানের অংশ নয়। আপনারা ইতিহাস পড়েন না, জানেন না, মূর্খের মতো নিজেকে দিল হ্যাঁ হিন্দুস্তানি এরকম করতে বোকা বোকা কথা। আমি দেখছি হাসান গানটা হোক আর একবার এই খেয়েছে না, এক গানের চ্যানেল নয় ভাই। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনার জন্য ধন্যবাদ, ঈশ্বর আপনাকে মঙ্গল করুন। ভাই আমি ঈশ্বর আল্লাহ মানি না, তবে মানুষ ভালোবাসলে সেটা ঠিক আছে। আর এগুলো স্যার ইলেকশনের সময় এই সমস্ত ঘটনাগুলো কেন ঘটে? অবভিয়াসলি তাই, কথা তো হয়েই গেল, কার সবচেয়ে লাভ? সেটাই, কার লাভ? আজকে কত 1700 মানুষ দেখছেন। বিষয়টা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে দিন। বিষয়টা যে এটা নিয়ে মানুষ টেনশনে, সেটা বোঝা যাচ্ছে। অন্যদিন 1000-1200 আসে, আজকে প্রায় 1700। এবং একটা টেনশন আমার মনে হয় পশ্চিমবাংলার, বিশেষ করে যে মুসলিম সমাজের মধ্যে কাজ করছে, এখানে কোনো একটা ব্লাস্ট টাস্ট করিয়ে এরপর যদি ওদের নামে কোনো দোষ দিয়ে দেয়, মানে ওদের একটা হয় না যে একটা থ্রেট সব সময় ওদেরকে দেওয়া হয়, মানে ওদেরকে একটা মানসিক চাপে রাখো। এটা ব্যাপারটা হচ্ছে। আমি বলিনি, একটু কথা বলি। আমি মৌতোয়া এই ঠাকুর বাড়িতে গেছিলাম, তো সেখানে আমরা ট্রেনে যেতে আসতে, ট্রেনের মধ্যে এই লোকগুলো, তুমি তো গেটের কাছে ছিলে, আমরা এদিকে যখন 4 জন ছিলাম, সেখানে দেখি রিপাবলিক টিভি দেখছে আর নিজেদের মধ্যে আলোচনা করছে আর মুসলিমদের। তো আমি একবার বললাম, দাদা মুসলিমদের কথা ছাড়ুন না, এটা আপনার কি লাভ, আপনার কি ক্ষতি হচ্ছে সেটা হিসাব করুন। কার কোন কিসে কি হচ্ছে বাদ দিন, মানে এই ঘটনায় আপনার কি লাভ, আপনার কি ক্ষতি সেটা বিচার করুন। তখন চুপ হয়ে গেল। মানে ওরা বলতে চাইছে বাংলাদেশ পাকিস্তান ভারতকে নিশ্চিন্তে থাকতে দিচ্ছে না, মাঝে মাঝে জঙ্গি হামলা করছে। তাহলে তারা মেনে নিচ্ছে অপারেশন সিন্দুরটা ফেলিওর। অত দূর যাচ্ছে না, মানুষের চেতনা বোধের তো বুঝতে পারছো। মানে বলে না, মানে যখন আমি মেনে নিচ্ছি কথাটা যে পাকিস্তান বাংলাদেশ অ্যাটাক করছে, তার মানে আমি মেনে নিচ্ছি অপারেশন সিন্দুর হলো যে ব্যর্থ হয়েছে, নরেন্দ্র মোদীর অপারেশন সিন্দুর। হ্যাঁ, তো ব্যর্থ হতো, ওটা তো ফালতু, ওটা তো যদি ওটা সত্যি হয়। আরে ওটা গদি মিডিয়াই চালিয়েছে। আমি রাত্রেবেলায় আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজের পর মেসেজ, বিভিন্ন গদি মিডিয়া, দাদা এই তো লাহোর দখল হয়ে গেছে, দাদা অমুক দখল হয়ে গেছে, অমুক এয়ারপোর্ট দখল হয়ে গেছে, সেনাঘাটি দখল হয়ে গেছে। পাকিস্তানটা সকালে উঠে দেখবো পাকিস্তানটা দখলে, পরে শুনলাম পুরোটাই ফেক। ওদিকে এই ফেক নিউজের বিরুদ্ধে ইন্ডিয়ান আর্মি তাদের টুইটার হ্যান্ডেলে বলেছে লাস্টে বিরক্ত হয়ে, দেশের জনগণ এবং দেশের উদ্গান্ড সব গদি মিডিয়ার বিরুদ্ধে লাস্টে মুখ খুলেছে। আপনারা ওই সময় ইন্ডিয়ান আর্মির যে টুইটার অ্যাকাউন্ট, ওটা ভালো করে ফলো করে দেখবেন। সেখানে তারা বলছে যে আমাদের ইন্ডিয়ান আর্মি বলছে, মানে এটা লজ্জার ব্যাপার, আপনারা শুনে নিন। ইন্ডিয়ান আর্মি বলছে, এটা গুরুত্বপূর্ণ কথা, ইন্ডিয়ান আর্মি বলছে যে আমাদের দেশের গদি মিডিয়ার মিথ্যা খবর কাউন্টার করতে আমাদের প্রায় 25% সময় নষ্ট হয়েছে। ইন্ডিয়ান আর্মি বলছে যে আমাদের দেশের গদি মিডিয়ার মিথ্যা খবর কাউন্টার করতে গিয়ে আমাদের 25% সময় নষ্ট হয়েছে। ঠিক, এটা লজ্জার ব্যাপার না? আর কিন্তু দেশের জনগণ গদি মিডিয়ার খবর শুনে শুনে এনজয় করছে। এই তো এবার পাকিস্তান দখলে। আরে মূর্খ, যদি পাকিস্তান দখলই করে নেয়, পাকিস্তানের অতগুলো মোল্লা যদি দেশের আমাদের ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয়ে যায়, তখন রাতে ঘুমাতে পারবি তো? বা বাংলাদেশের 16 কোটি 18 কোটি জনগণ বাংলাদেশ দখল করার পর 16 কোটি 18 কোটির মধ্যে প্রায় 14-15 কোটি 16 কোটি হয়তো ওখানে মুসলিম। অখণ্ড ভারত গর্ব আমরা, অখণ্ড হিন্দু রাষ্ট্র। আরে ভাই, সামান্য 25-30
কোটি মুসলিমকে নিয়ে 100 কোটির উপরে হিন্দু ঘুমাতে পারছে না, মানে বিজেপি ঘুমাতে পারছে না, দিচ্ছে না মানুষকে। আর তুই ভাব পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশকে যদি অখণ্ড ভারতে ঢোকানো হয় তখন কি হবে? তাই মিনিমাম কাণ্ডজ্ঞান নেই এদের, মিনিমাম কাণ্ডজ্ঞান নেই। দাদা ভাই, রিপাবলিক বাংলা আপনাকে খুঁজে বেড়াচ্ছে, ক্যামেরায় সামনে পেলে আপনাকে নাগরিক প্রমাণ দিতে হবে। রিপাবলিক বাংলা ওই ময়ূক রঞ্জন আর স্বর্ণালী যা আছে না, ও 14 পুরুষ এলেও আমার কাছে যা কাগজ আছে সেটা ও দেখাতে পারবে না। আর ময়ূক রঞ্জন নিজেই তো বলেছে তার বাবা মা পালিয়ে এসেছিল বাংলাদেশ থেকে, কাঁটাতারের দাগ আছে নাকি ওদের পিঠে, ডিএনএ গত ভাবে পিঠে নাকি ময়ূক রঞ্জনের পিঠে কাঁটাতার আছে, দাগ আছে। সজল পাঠা বলেছে রবীন্দ্রনাথের গান তুলে দেবে, ওটা ছাগল পাঠা, ওটা অথবা আরেকটা হতে পারে মানে এও আসলে শুভেন্দুর মতো বিজেপিতে গেছে, বিজেপিকে ওঠাতে। একদম একদম এই দুটোর একটা একদম। আমি বলি ভারতবর্ষে যতগুলো এর আগে আপনাদের মনে আছে সাধ্বী প্রজ্ঞা মসজিদ ব্লাস্ট, মন্দির ব্লাস্ট কেসে দীর্ঘদিন জেল কেটেছে। তার আগে ছিল অসীমানন্দ, সেও দীর্ঘদিন জেল খেটেছে, কারণ সে নিজে হিন্দু দরদি সেজে, হিন্দু নেতা সেজে নিজেরাই মসজিদে বিস্ফোরণ ঘটিয়ে মুসলিমদের ঘাড়ে দোষ চাপাতে গেছে, নিজেরাই মন্দির উড়িয়ে দিয়ে মুসলিমদের ঘাড়ে দোষ চাপাতে গেছে। কিছুদিন আগেই যেমন হলো যে একটা কালী মূর্তিকে ভাঙা হয়েছে, পরপর সবগুলো তো পশ্চিমবাংলায় যতগুলো মূর্তি ভাঙার কেস এসছে সবগুলো কেসে এরকম বিজেপি আরএসএস এর লোক ধরা পড়েছে, সিসিটিভি ক্যামেরা ফুটেজ পর্যন্ত পাওয়া গেছে। ফলে কি লিখেছে একজন, যত কিছু সন্ত্রাস কি ভোটের সময় হয়? হ্যাঁ, অবশ্যই দৃষ্টি ঘোরানোর জন্য, কারণ এই মুহূর্তে বিজেপির কাছে কোনো ইস্যু নেই। ধরুন আজকে মমতা ব্যানার্জি বলবে আমি এই উন্নয়ন করেছি, আমাকে ভোট দাও, আমি সব ধর্মকে মিলেমিশে সম্প্রীতির কথা বলি, আমাকে ভোট দাও। বিজেপি বলবে আমাদের মুসলিমদের ভোট প্রয়োজন নেই, শুভেন্দু চিৎকার করে বলে মুসলিমদের ভোট প্রয়োজন নেই, আমাদের চাই না মুসলিম ভোট, আমরা হিন্দু ভোটে আমি বিধায়ক হয়েছি, হিন্দু ভোটেই বাংলা দখল করবো, বাল ছিড়বে। একজন লিখেছে দাদা তোমার কি কোনো ভয় লাগে না, তুমি এত স্পষ্ট কথা বললো, ভারতবর্ষ তো তোমার শত্রু শেষ নেই, ছেড়ে গেছে। আমি আমার জন্ম থেকে আমি বলি, খুব ছোটবেলায় যখন একটু জ্ঞান হলো, ওই 3-4 বছর বয়স, তখন বাবা আমাকে ভূতের গল্প শোনাতেন না, আমাকে শোনাতেন স্বামী বিবেকানন্দের ছোটবেলার দুঃসাহসিক বিভিন্ন ছোটবেলার কিছু ঘটনা, ক্ষুদিরামের গল্প, ভগৎ সিং এর গল্প, বিপ্লবীদের গল্প শোনাতেন ছোটবেলায়। তো ওই শুনে শুনে বড় হয়েছে। আমার ঠাকুরদা, বড় ঠাকুরদা, সেও স্বাধীনতা সংগ্রামী ছিল, তো তার বিভিন্ন ঘটনা, অজানা ঘটনা আমাকে বলতেন। তো সেই হিসাবে জেনেটিক্যালি একটা ওই সময় চলে কে কখন মেরে দেবে কি। আর ওটা বলো যে একটা সময় যে ঠাকুরনগরে তুমি ঢুকতে পারতে না, ঢুকে কত ফ্রি না, এটা নিয়ে একটা আলাদা এপিসোড। ঠাকুরনগরে এর আগে আমার 3 বার আমার উপর হামলা হয়েছে, আর একবার মানিকদার উপর হয়েছে। ঠাকুরনগর স্টেশনে একবার মনে আছে 2021 সালে এনআরসি আন্দোলন নিয়ে স্টেশনের মধ্যে আমাকে প্রায় 30-40 জন ঘিরে ধরেছে, পুলিশ ছিল দেখে বেচা, পুলিশ আমাকে গার্ড দিয়ে ট্রেনে তুলে প্রায় হাবড়া স্টেশন পর্যন্ত ট্রেনে করে নিয়ে গেছে। তারপরে যখন দেখলো আর কেউ পিছা করছে না, তারপরে ছেড়েছে। আর সেদিনকে আমার সঙ্গে সম্ভবত একজন ছিল। তো সেই ঠাকুরনগরে আজকে আমরা গেছিলাম, সেখানে মানে কেউ ফলো করা তো দূরের ব্যাপার, আমার উপর কোনো অ্যাটাক বা চোখ রাঙানি, কারণ বিজেপি আরএসএস বুঝে গেছে, মানে যে বিজেপি আরএসএস এর প্রতি ওখানকার মানুষের যে মোহ অলরেডি ভাঙতে শুরু করেছে। এটাই হচ্ছে এখন গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে এটাই হচ্ছে। 26শে বিধানসভা আপনাকে দাঁড় করাতে চাইলে কোন দলের হয়ে দাঁড়াবেন? আমি দাঁড়াবো না, আমি এমনি দাঁড়িয়েছি, আমি বাঙালির জন্য দাঁড়িয়েছি, আর কিছু দরকার নেই আমার। ডাবল ইঞ্জিনের মধ্যে কি দুটোই চুরি করা ইঞ্জিন? হ্যাঁ, দুটোই চুরি করা ইঞ্জিন। আরেকটা হচ্ছে তোমার আমাদের দেশের প্রধানমন্ত্রী। দর্শক আলোচনা শুনে বুঝতে পেরেছেন যে আসলে কি করতে চাচ্ছে ভারত। ভারত এখন
পাকিস্তানে হামলা করার একটা অজুহাত খুঁজতেছে, আর এজন্যই নিজের দেশে নিজেই হামলা করেছে। অন্যদিকে কাশ্মীর অভিযান চালানোর চেষ্টা করতে চাচ্ছে, আর এই হামলার দায় কাশ্মীরের উপর দিয়ে কাশ্মীর অভিযান চালাবে। এই হচ্ছে নরেন্দ্র মোদীর খেলা, এই হচ্ছে নরেন্দ্র মোদীর ষড়যন্ত্র। মোদী যে একটা কসাই, সে যে গুজরাটের কসাই তাকে বলা হয়, তাকে এমনি এমনি বলা হয় না, সে আসলে একটা কসাই। সে মানুষের রক্ত তার ভালো লাগে, যতক্ষণ মানুষের সাথে যুদ্ধ করে এবং মানুষ হত্যা করে ততদিন পর্যন্ত তার ভালো লাগে। যখন পাকিস্তান ভারতের সাথে যুদ্ধ হলো, কয়েকদিন যুদ্ধ হলো, যদিও নিজেরা যুদ্ধে হেরেছে, কিন্তু যুদ্ধ হেরেও মানে রক্তের যে পিপাসা সেটা তার মিটে নাই এখনো। এখন সাধারণ মানুষ, নিজের দেশের মানুষ যারা তার দেশে বসবাস করে, তাদের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে, তাদের উপর হত্যা নাটক সাজাচ্ছে অন্য ভিনদেশী এবং মুসলমানদেরকে শায়েস্তা করার জন্য। এই হচ্ছে নরেন্দ্র মোদী। এটা ভারতের জনগণের বোঝা উচিত, কিন্তু ভারতের জনগণ বোঝে না। এই যে ভাইয়ের কথাগুলো শুনলেন, তারা সচেতন মানুষ, যার কারণে তারা বুঝতে পারে, কিন্তু আপার মধ্যে জনগণ রয়েছেন, বিশেষ করে যারা বিজেপি সমর্থক, তারাও এটা বুঝতে চায় না।